হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর ইংলিশে লেসন 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড যে তোমাদের পড়া রয়েছে সেটা তোমাদের আজকে ভালো করে পড়িয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু আমার এই ভিডিও চলাকালীন চটপট বইটা বার করে পড়াটা ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, তোমাদের কিন্তু 3rd ইউনিট টেস্টে সিলেবাস সেটা কিন্তু রয়েছে, তাই ভালো করে পড়াটা দেখে নাও। দেখো, জেসি বোস হচ্ছেন জগদীশ চন্দ্র বোস, আ বিউটিফুল মাইন্ড। ঠিক আছে, তো এই গল্পতে আমরা দেখব জগদীশ চন্দ্র বোস কী কৃতিত্ব রেখে গেছে। ঠিক আছে, তার কৃতিত্বের কথাই আমরা এখানে পড়ব। ওকে, তো দেখো ইউনিট 1 শুরু করছি। ভালো করে তোমরা বইটা খুলে পড়াটা বুঝে নেবে। হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। হিস্টোরিক্যালি বলতে কি না, ঐতিহাসিকভাবে 1895 সালে ভারত তোমরা জানো ব্রিটিশদের আন্ডারে ছিল, অর্থাৎ ব্রিটিশরা তখন ভারতকে কী করতো, শাসন করতো। A different history was made that year at the town hall in Calcutta. মানে হচ্ছে সেই বছর কলকাতার টাউন হলে এক অন্যরকম ইতিহাস রচিত হয়েছিল। An interesting demonstration was performed by জগদীশ চন্দ্র বোস। একটা চিত্তাকর্ষক বা আকর্ষণীয় বলতে পারো, একটা আকর্ষণীয় প্রতিপাদন প্রদর্শিত হয়েছিল জগদীশ চন্দ্র বোসের দ্বারা আর কি। An assistant professor অফ প্রেসিডেন্সি কলেজ, যিনি কিনা প্রেসিডেন্সি কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। আবারও বলছি, কি বলছে, আর ডিফারেন্ট হিস্টোরি ওয়াজ মেড দ্যাট ইয়ার, সেই বছরে একটা অন্যরকম ইতিহাস তৈরি হয়েছিল অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা, অর্থাৎ কলকাতার একটা টাউন হলে একটা অন্যরকম ইতিহাস রচিত হয়েছিল। এবং এটা কে করেছিল না, জগদীশ চন্দ্র বোস করেছিল, যিনি কিনা প্রেসিডেন্সি কলেজের একজন সহযোগী অধ্যাপক ছিলেন। বোঝা গেল? নেক্সট, এভরিওয়ান ওয়াজ ওভারওয়েড when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away. বলছে সবাই বিস্ময়ে অভিভূত হয়ে গেল যখন ওই ম্যাগনেটিক ওয়েভস অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যখন লেকচার ঘরের হল থেকে 75 মিটার দূরের একটা তৃতীয় কক্ষে গিয়ে পৌঁছালো। অর্থাৎ এই লাইনের মাধ্যমে বোঝা গেল যে জগদীশ চন্দ্র বোসের যে লেকচারটা সেটা এতটাই জোরে জোরে বা গমগম করে হচ্ছিল যে 3 নম্বর ঘর পর্যন্ত, যেটা কিনা 75 মিটার দূরে, সেই ঘর পর্যন্ত শোনা যেতে লাগলো। এই ব্লু কালারের ওয়ার্ডগুলোর মিনিং তোমরা কিন্তু পড়বে। বারবার করে বলছি, যে বাচ্চারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু ভালো করে খাতায় নোট করে রাখো। এই ব্লু কালারের যে ওয়ার্ডগুলো, যার মিনিং তোমাদের কিন্তু টেক্সটের পেছনেই দেওয়া রয়েছে, এই ওয়ার্ডগুলো অর্থাৎ ডেমনস্ট্রেশন, ওভারওয়েড, পেভড, এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু খাতায় নোট করবে। কেন বলছি, পরীক্ষায় তোমাদের সিনোনিম করতে দেয়, বলে যে আন্ডারলাইন দ্য সিনোনিম ফ্রম দিস প্যাসেজ, একটা ওয়ার্ড দিয়ে দেয়, সেই ওয়ার্ডের মিনিং তোমাদের প্যাসেজ থেকে সেম মিনিং খুঁজে আনতে বলে। তাই এই ব্লু কালারের ওয়ার্ডগুলো পড়ে রাখলে সেই অ্যান্সার তোমরা কিন্তু প্রত্যেকেই নিজেরা দিতে পারবে, কি তাই তো? তাই যেটা বলছি সেটা কিন্তু করবে। ওকে, দিস ওয়েভস পাসড থ্রু 3 সলিড ওয়ালস। এই যে ঢেউটা অর্থাৎ ওয়েভটা অর্থাৎ তরঙ্গটা, এই তরঙ্গটা 3টে সলিড ওয়াল অর্থাৎ দেয়াল ভেদ করে কি করেছিল, মানে চলে গেছিল। দিস ওয়াজ আ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট হুইচ পেভড দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড। বলছে এটা ছিল একটা চমকপ্রদ, ঠিক আছে, চমকপ্রদ ঘটনা, যা সারা বিশ্বে ভবিষ্যৎ গবেষণার পথকে কি করেছিল, প্রশস্ত করেছিল। মানে সেদিনকার যে লেকচার জেসি বোসের, এই লেকচার বলাটা এবং বলার যে আওয়াজটা এতটাই চমকপ্রদ হয়ে গেছিল যে যেটা কিনা সারা বিশ্বের আর কি গবেষণার পথটাকে প্রশস্ত করে দিয়েছিল। বোঝা গেল? নেক্সট, ডেমনস্ট্রেশন কথার অর্থ কি? ডেমনস্ট্রেশন কথার অর্থ হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সিবিশন অর্থাৎ ব্যবহারিক প্রদর্শন। আর ওভারওয়েড মানে কি? ওভারওয়েড কথার মানে হচ্ছে অত্যন্ত বিস্মিত অর্থাৎ অবাক হয়ে যাওয়া। আর পেভড কথার মানে কি? পেভড কথার মানে হচ্ছে মেড পসিবল অর্থাৎ সম্ভব করেছিল, অর্থাৎ যেটা প্রশস্ত করে দিয়েছিল। কোনটা না, ভবিষ্যতের গবেষণার ব্যাপারটা। ঠিক আছে, তারপর born on 13 November 1858, অর্থাৎ তিনি born on 13 November 1858 at Bikrampur, now মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। জগদীশ চন্দ্র বোস ওয়াজ আ ম্যান অফ ডিভার্স ট্যালেন্টস। আবার পড়ছি,
কি বলছে, বর্ন অন 30 নভেম্বর অর্থাৎ 30শে নভেম্বর 1858 সালে তিনি কি করেছিলেন, বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন, যেটা কিনা এখন অধুনা বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা। ঠিক আছে, তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বহুমুখী প্রতিভার অধিকারী তিনি ছিলেন। এই যে ডিভার্স বলতে সেটা বহুমুখী, অর্থাৎ অনেকগুলো প্রতিভা তার মধ্যে বা ট্যালেন্ট তার মধ্যে কিন্তু ছিল। ঠিক আছে, আর ফিজিসিস্ট অর্থাৎ একজন ভৌত বা বলতে পারো পদার্থবিজ্ঞানী, বায়োলজিস্ট জীববিজ্ঞানী, বোটানিস্ট উদ্ভিদ বিজ্ঞানী, অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন। তিনি কিন্তু আবার কল্পবিজ্ঞানেরও লেখক সেই সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তিনি এত কিছুর কিন্তু একসঙ্গে তার ট্যালেন্ট ছিল। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস, আসতে পারে পরীক্ষাতে তার বাবার নাম কি ছিল। হোয়াট ইজ দ্য নেম অফ হিজ ফাদার, হোয়াট ইজ দ্য নেম অফ জগদীশ চন্দ্র বোসেস ফাদার্স। তো তখন অ্যান্সার কী হবে, ভগবান চন্দ্র বোস। ওয়াজ এ লিডার অফ ব্রহ্ম সমাজ, যারা কিনা যিনি কিনা ব্রহ্ম সমাজের লিডার ছিলেন। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেসেস। অর্থাৎ তিনি ফরিদপুরে, বর্ধমানে এবং অন্যান্য জায়গায় সহকারী জেলা প্রশাসক হিসেবে কাজ করেন। কে না, জগদীশচন্দ্রের বাবা। এরপরে দেখো, জগদীশচন্দ্র's education started in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. বলছে দেখো, জগদীশচন্দ্রের শিক্ষা শুরু হয় এক স্বদেশী ভাষা স্কুলে, কারণ তার বাবা বিশ্বাস করতেন যে কারোর অন্য কোনো ভাষা শেখার আগে তার মাতৃভাষা অবশ্যই জানতে হবে। বোঝা গেল, এই জন্য তিনি জগদীশচন্দ্র একটা ভার্নাকুলার স্কুলে পড়িয়েছিলেন। বোঝা গেল। Beside one should know one's own people, speaking at the Bikrampur conference in 1915, Bose said. তাছাড়া একজনের তার নিজের লোকজনদের জানা উচিত। 1915 সালে বিক্রমপুর কনফারেন্সে ভাষণ দিতে গিয়ে বোস বলেন, অ্যাট দ্যাট টাইম সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলস ওয়াজ আ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল। বলছে সেই সময়ে ইংরেজি স্কুলে ছেলে মেয়েদের পাঠানোটা অভিজাত সামাজিক অবস্থানের একটা প্রতীক ছিল। In the vernacular school to which I was sent, the son of the Muslim attendant of my father sat on my right side and the son of the fisherman sat on my left. বলছে, আর স্বদেশী ভাষার স্কুলে যেখানে আমাকে পাঠানো হয়েছিল, আমার ডান পাশে বসতো আমার বাবার মুসলমান পরিচারকের ছেলে আর বাঁ পাশে বসতো এক জেলের ছেলে। বোঝা গেল? তাহলে ওই যে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানোটা সেই সময় কিন্তু একটা অভিজাত সামাজিক অবস্থানের প্রতীক ছিল। ঠিক আছে, কিন্তু লেখক এখানে কিন্তু সেই রকম স্কুলে পড়তো না। ঠিক আছে, তারপর দে ওয়ার মাই প্লেমেটস, তারা কি ছিল, আমার খেলার সাথী। কারা না, ওই ফিশারম্যানের ছেলে আর মুসলিম অ্যাটেন্ডেন্টের ছেলে। আই লিসেন স্পেলবাউন্ড অফ দেয়ার স্টোরিজ অফ বার্ডস, আমি স্তম্ভিত হয়ে অথবা অবাক হয়ে ওদের পাখি, অ্যানিমালস পশু পাখি অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স জলজ যে জন্তু বা প্রাণীদের গল্প ওদের কাছ থেকে শুনতাম। পারহ্যাপস দিস স্টোরিজ ক্রিয়েটেড ইন মাই মাইন্ড আ কিন ইন্টারেস্ট ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিং অফ নেচার। আর এই যে কৌতূহল হয়ে ওদের কথা যে ভালো করে শোনাটা, এই ব্যাপারটা আমাকে আরও কী করে দিয়েছিল, আমার এই কার্যপদ্ধতির মধ্যে আরও অনুসন্ধান করার গভীর আগ্রহ তৈরি করে দিয়েছিল ওদের শোনা ওই গল্প থেকে। ওদের কাছ থেকে শোনা ওই গল্প থেকে লেখকের এটা তৈরি হতো। হোয়েন আই রিটার্ন হোম ফ্রম স্কুল, যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরতাম, অ্যাকম্পানিড বাই মাই স্কুল ফেলোস, মাই মাদার ওয়েলকামড অ্যান্ড ফেড অল অফ আস উইদাউট ডিসক্রিমিনেশন। বলছে, যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরতাম আমার মা কোনো রকম ভেদাভেদ ছাড়াই সবাইকে স্বাগত করতো এবং খাওয়াতো। বোঝা গেল? ডিসক্রিমিনেশন কথার মানে কি, ভেদাভেদ। অর্থাৎ লেখকের মা অর্থাৎ জেসি বোসের মা কিন্তু কখনোই তা করতেন না, কোনো কারোর সঙ্গে কোনো ভেদাভেদ করতো না। ঠিক আছে, তারপর ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ উইথ দেম দ্যাট আই কুড নেভার ফিল দ্যাট দেয়ার ওয়ার ক্রিয়েচার্স হু মাইট বি লেভেলড লো কাস্ট। বলছে, ওদের সঙ্গে আমার সেই ছেলেবেলার বন্ধুত্বের কারণেই আমি কখনো বুঝিনি যে এমন জীব ছিল যাদের নিচ জাত বলে তকমা দেওয়া যেতে পারে। তারপর
I never realized that there exists a problem common to the two communities, Hindus and Muslim. বলছে আমি কখনো উপলব্ধি করিনি যে একটা সাধারণ সমস্যা ছিল হিন্দু ও মুসলমান এই দুটো সম্প্রদায়ের মধ্যে। অর্থাৎ এখানে লেখক বলছে তিনি কখনো এটা বুঝতে পারেনি যে সেই সময় এটা একটা দ্বন্দ্ব ছিল দুটো জাতির মধ্যে, লেখক সেটা কখনোই বুঝতে পারেনি। ইন 1869 বোস জয়েন্ড হেয়ার স্কুল। 1869 সালে বোস জয়েন করলো কোন স্কুলে? হেয়ার স্কুলে। অ্যান্ড 6 years লেটার, 6 বছর পর হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার্স স্কুল ইন ক্যালকাটা। তার 6 বছর পর সেন্ট জেভিয়ার স্কুলে তিনি কলকাতায় ভর্তি হলেন। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ কলকাতা। অর্থাৎ তিনি আবার এন্ট্রান্স পরীক্ষা পাশ করার পরে আবার কোথায় করলো না সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি কলকাতাতে ভর্তি হলেন। ইট ওয়াজ হেয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউগেন লাফন্ট, who played a significant role in developing his interest in natural science. যখন তিনি কলেজে যোগদান করেছিলেন সেইখানে তিনি জেসুইট ফাদার ইউজিন বা ইউগেন যেটা বলবে ইউগেন ল্যাফো এর সান্নিধ্যে বা তার কাছে আসেন এবং যিনি তার প্রাকৃতিক বিজ্ঞানে আগ্রহ বাড়িয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কে ছিলেন সেই ব্যক্তি? তার নাম জেসুইট ফাদার ইউগেন লাফন্ট, ঠিক আছে, যিনি কিনা তাকে প্রাকৃতিক সায়েন্স বা প্রাকৃতিক বিজ্ঞানে তাকে আগ্রহ তুলেছিলেন, বাড়িয়ে দিয়েছিলেন, এনার জন্য আর কি তার হয়েছিলটা, ঠিক আছে। লেটার বোস ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যান্ড সিকিউর্ড অ্যাডমিশন ইন খ্রাইস্ট কলেজ, কেমব্রিজ। পরে বোস ইংল্যান্ডে যান এবং প্রাকৃতিক বিজ্ঞান পড়ার জন্য খ্রাইস্ট কলেজে অর্থাৎ কেমব্রিজে ভর্তি হন, ঠিক আছে, টু স্টাডি ন্যাচারাল সায়েন্স অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞান পড়ার জন্য। ইন 1884 হি রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স tripos from the University of Cambridge and a BSc degree from the University of London। বলছে 1884 সালে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ন্যাচারাল সায়েন্স ট্রাইপস এবং ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তাহলে কোথা থেকে তিনি কী কী ডিগ্রি অর্জন করেন ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এটা ভালো করে পড়বে। তারপর দ্য ফলোয়িং ইয়ার, পরের বছর বোস জয়েন প্রেসিডেন্সি কলেজ। বোস কী করে? প্রেসিডেন্সি কলেজে যুক্ত হয় অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসেবে। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফ্যাসিলিটিস অফ রিসার্চ, কিন্তু তিনি বা তাকে গবেষণার সুযোগ সুবিধা সেরকম তাকে দেওয়া হয়নি। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলেজেস নয় কলিগেস, অর্থাৎ তাকে বেতনও কম দেওয়া হতো। কাদের থেকে না? ওই ইউরোপীয় যারা ওর কলিগ বা সহকর্মী তাদের থেকেও কিন্তু ওকে কম বেতন দেওয়া হতো। কাকে না? জেসি বোসকে, ঠিক আছে। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, কিন্তু বোসের কিন্তু একটা অসাধারণ আত্মমর্যাদা ছিল, অ্যান্ড ন্যাশনাল প্রাইড এবং জাতীয়তার গর্ব ছিল। দেয়ারফোর অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট, সেই জন্য প্রতিবাদ স্বরূপ হি কন্টিনিউড হিজ টিচিং, সে তার শিক্ষকতার কর্মভাব চালিয়ে যায়। অ্যাসাইনমেন্ট ফর 3 years উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি, কোনো বেতন গ্রহণ না করিয়ে তো কোনো স্যালারি না নিয়েই তিনি 3 বছর টিচিং চালিয়ে যান। ফাইনালি দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার্ড হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট, এবং তারপরেই পাবলিক ইনস্ট্রাকশনের প্রধান আধিকারিক এবং অধ্যক্ষ তাকে স্থায়ী শিক্ষকের পদ কী করেন? প্রদান করেন। বোঝা গেল তাহলে কীভাবে তার জীবনটা আস্তে আস্তে এগিয়েছিল। পুরো ব্যাপারটা বুঝতে পারলে তোমাদের ইউনিট 1-এ কিন্তু এটাই বলা আছে ভালো করে। তো এই যে ওয়ার্ড যেগুলো রয়েছে ব্লু কালারে, এই ওয়ার্ডের মিনিংগুলো ভালো করে পড়বে। এবার চলে এসো অ্যাক্টিভিটি 1, জগদীশ চন্দ্র বোস স্টাডিড ইন ড্যাশ স্কুল। নিজেরা করবে, আমাকে কমেন্টে অ্যান্সার দেবে। বোস মেড ফাদার ল্যাফন্ট অ্যাট ড্যাশ, কোন কলেজে যুক্ত হওয়ার পর বোস ফাদার ল্যাভন্টের সঙ্গে আর কি দেখা করেছিলেন। বোস গ্র্যাজুয়েটেড ইন বিএসসি ফ্রম ড্যাশ, বোস কোথা থেকে বিএসসি ডিগ্রি নিয়েছিল বা করেছিল। তিনটের অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্স জানাবে। যে বা যারা গল্পটা পড়ছো তারা কিন্তু প্রত্যেকেই অ্যান্সারটা দিতে পারবে, আমি এটা আশা রাখছি। তাই প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা অবশ্যই করো, ঠিক আছে। অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে চারটা পূরণ করতে হবে। ইয়ার, ইভেন্ট। জেসি বোস ওয়াজ বর্ন, জেসি বোস জন্মগ্রহণ করেছিল। ইয়ার, কোন সালে, এটা তোমরা নিজেরাই করবে প্যাসেজ থেকে। তারপর
1869-এ কী ঘটনা ঘটেছিল? বুঝতে পারছো? আমি জাস্ট তোমাদের প্রশ্নগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু নিজেরা বাড়িতে খাতা এগুলো করবে, ঠিক আছে? জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ কোন সালে? অর্থাৎ সালগুলোর নাম তোমাদের বাঁ দিকে লিখতে হবে এবং সেই সালে কি হয়েছিল সেটা ডান দিকে লিখতে হবে। যখন যেটা দেওয়া থাকবে তারপরটা লিখতে হবে। যেখানে ইভেন্ট দেওয়া আছে ইয়ার লিখতে হবে, ইয়ার দেওয়া আছে ইভেন্টটা লিখতে হবে। বোঝা গেল? করবে। অ্যাক্টিভিটি 3 চলে এসো। কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। হ্যাঁ, আমি অ্যান্সারগুলো অবশ্যই করে দিতে পারি, কিন্তু আমি যদি অ্যান্সারগুলো করে দিই তোমরা শিখবে কি করে? দেখবে যখন নিজেরা করতে পারবে তখনই শিখতে পারবে, ঠিক আছে? এগুলো অ্যান্সার তো হাজার বইয়ে হাজার জনের কাছে তোমরা পেয়ে যাবে, হাজার টিচারের কাছে, তাই না? পড়তে গেলেই জেনে যাবে বা বই খুললে পেরে যাবে, কিন্তু সেটা কথা নয়। কথাটা হচ্ছে তোমরা কতটা নিজেরা করতে পারছো সেটাই বড় কথা। নিজেরা যদি শিখতে পারো বা করতে পারো তাহলেই বুঝতে পারবে যে তোমাদের শেখা হচ্ছে। তাই চেষ্টা করবে নিজেরা করার, ঠিক আছে? অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই টেক্সটটা থেকে ইনফরমেশনগুলো নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন মানে প্রথমটা কি দিয়েছে দেখো, বোসেস ফাদার ইউজ টু ওয়ার্ক অ্যাজ। বোসের বাবা কি কাজ করতো? ড্যাশ ওয়াজ দ্য লিডার অফ ব্রহ্ম সমাজ। কে ছিল ব্রহ্ম সমাজের লিডার? দেখো তোমরা পারবে। ইন হিজ স্কুল ডেস বোসেস প্লেমেটস ওয়্যার। সেই স্কুলে বোসের যে খেলার সাথে তারা কারা ছিল? বোস ওয়েন্ট টু ইংল্যান্ড টু ড্যাশ। বোস ইংল্যান্ডে গিয়েছিল কি করতে? ঠিক আছে, তো এগুলো কিন্তু প্যাসেজ থেকে করবে। যে বা যারা আনসারগুলো করবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, ঠিক আছে? আমি দেখবো তাদের আনসারগুলো কে কত ঠিক করতে পারছো। তারপরে চলে এসে অ্যাক্টিভিটি 4, কোয়েশ্চেন আনসার। হোয়াই জগদীশ চন্দ্র বোস রিসিভ হিজ আর্লি এডুকেশন ইন এ ভার্নাকুলার স্কুল। কেন জগদীশ চন্দ্র বোস ভার্নাকুলার স্কুলে পড়াশোনাটা শিখেছিলেন? আর্লি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষাটা তিনি নিয়েছিলেন কেন? আমি কিন্তু এটা পড়াতে বলেছিলাম যে ভার্নাকুলার স্কুলে তিনি পড়াশোনা শিখেছিলেন এই জন্য তার স্বদেশী ভাষাটা শেখার জন্য, কারণ প্রত্যেকেরই তার মাতৃভাষাটা শেখা দরকার, তাই না? প্যাসেজ থেকে আনসারটা গুছিয়ে লিখবে। হোয়াট ডিড বোসেস মাদার ডু হোয়েন হি ব্রট হিজ ফ্রেন্ডস হোম ফ্রম স্কুল। যখন বোস তার বন্ধুদের নিয়ে বাড়িতে আসতো ওর মা কি করতো? এটাও কিন্তু তোমাদের প্যাসেজে রয়েছে। হু ওয়াজ ল্যাফন। ল্যাফন কে ছিলেন? হাউ ডিড হি ইনফ্লুয়েন্স বোস। কীভাবে তিনি বোসকে প্রভাবিত করতো? তার কাজের জন্য প্রাকৃতিক বিজ্ঞান পড়ার জন্য কীভাবে ইনফ্লুয়েন্স করেছিল সেটাও কিন্তু তোমাদের টেক্সটে অ্যান্সার আছে। হোয়াই ডিড বোস রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি। কেন বোস তার স্যালারি নেওয়ার জন্য রিফিউজ করেছিল, অর্থাৎ স্যালারি নেয়নি, প্রত্যাখ্যান করেছিল কেন? এটাও কিন্তু তোমাদের প্যাসেজে রয়েছে। দেখো প্যাসেজটা যদি ভালো করে খুঁটিয়ে পড়ো, প্রত্যেকেই বলছি, তাহলে এই সমস্ত কোয়েশ্চেন আনসার তোমরা নিজেরাই কিন্তু দিতে পারবে। আর সবথেকে বড় কথা, তোমাদের পরীক্ষাতে কিন্তু প্যাসেজটা তুলে ধরে, যেখান থেকে কোয়েশ্চেন দেয় সেই প্যাসেজটা দিয়ে দেয়। তোমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ো, যদি কমন পেয়ে যাও কোন জায়গাটা দিয়েছে, নিজেরাই তো অ্যান্সার করতে পারবে। তার জন্য তোমাদের কি করতে হবে? প্যাসেজটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তাই প্রত্যেকে কিন্তু ভালো করে পড়ো, ওকে? তারপরে দেখো রয়েছে জগদীশ চন্দ্র বোস ওয়াজ আ ম্যান অফ ডিভার্স কোয়ালিটিস। এই কোয়ালিটিগুলো কী কী ছিল? ফিজিসিস্ট, বায়োলজিস্ট অ্যান্ড বোটানিস্ট, তিনটেই কিন্তু তিনি ছিলেন, ঠিক আছে? ফিজিসিস্ট কাকে বলে, বায়োলজিস্ট কাকে বলে, বোটানিস্ট কাকে বলে? ওয়ান হু স্টাডিজ এলিমেন্ট অফ ফিজিক্স, যে কিনা ফিজিক্স নিয়ে পড়াশোনাকে বলে ফিজিসিস্ট। ওয়ান হু স্টাডিজ ফিজিক্যাল লাইফ অর লিভিং ম্যাটার, যে কিনা শারীরবিদ্যা নিয়ে পড়াশোনা করাকে বলে বায়োলজিস্ট বা জীববিদ্যা। বোটানিস্ট ওয়ান হু স্টাডি ইন প্ল্যান্ট লাইফ, অর্থাৎ উদ্ভিদ নিয়ে যারা পড়াশোনা তাদের বলা হয় বোটানিস্ট। বোঝা গেল? এরপর অ্যাক্টিভিটি 5 দেখো, ম্যাচ দ্য সিঙ্গেল ওয়ার্ড উইথ দেয়ার এক্সপ্যান্ডেড ফর্ম, অর্থাৎ এর সাথে এর ম্যাচ করতে হবে। প্রথমে রয়েছে অ্যাস্ট্রোনমি, লাইব্রেরি, গ্যারেজ, সাইকোলজি, অর্চার্ড, ক্যাশিয়ার। নিজেরাই পারবে। অ্যাস্ট্রোনমি কী হবে? একবার চেষ্টা করো তোমরা। স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস, তাই তো? তাদের কি বলে? অ্যাস্ট্রোনমি। লাইব্রেরিতে কি থাকে? অনেক বুকস থাকে, তাহলে লিখতে পারি আ প্লেস হোয়ার বুকস আর কেপ্ট, তাই না? গ্যারেজে কি থাকে? গ্যারেজে থাকে কার্স, এ প্লেস টু কিপ কার্স। সাইকোলজি, যে কিনা মাইন্ড নিয়ে কি করে? পড়াশুনো করে, তাদের কি বলে? সাইকোলজি। অর্চার্ড কি হবে? আ গার্ডেন অফ মেনি ফ্রুট ট্রিজ। বোঝা গেল? ক্যাশিয়ারটা কোনটা হবে? ক্যাশিয়ার হচ্ছে আ পার্সন হু হ্যান্ডেলস ক্যাশ। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি 5 পর্যন্ত অ্যান্সার।
এরপরে আসছি ইউনিট 2। ইউনিট 2টা তোমাদের আমি নেক্সট ভিডিওতে পড়াবো। এই পর্যন্ত কেমন লাগলো পড়াটা অবশ্যই আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, আর একটা কথা তোমাদের আমার বলার ছিল, আমি অনলাইনে ক্লাস করাবো ভাবছি। তোমরা যে বা যারা ইচ্ছুক অনলাইনে ক্লাস করতে অবশ্যই আমায় কমেন্টে নাম সমেত এবং ক্লাস সমেত জানাবে। যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো যদি ইচ্ছুক থাকো অবশ্যই জানিও, ঠিক আছে? সেখানে তোমাদের অনলাইনে তোমাদের কোর্স করে পড়ানো হবে এবং তোমরা অনেক সুযোগ সুবিধাও পাবে। তো যদি ইচ্ছুক থাকো অবশ্যই আমায় কমেন্টে জানিও। ওকে, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।